সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের একটা অবদান আছে এবং সেটা আমরা সবসময় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে আসছি। এক্ষেত্রে বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ নয় এমন প্রমাণ তারা রেখেছে। কিন্তু ভারতীয়রা বারবারই বাংলাদেশের এই যে গৌরবময় ঐশ্বর্যমণ্ডিত ইতিহাস, সেটিকে তারা একতরফাভাবে নিজেদের আয়ত্তে নেওয়ার একটা কুপ্রচেষ্টা, সেটিতে নতুন করে একেবারে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী গত বৎসর বিজয় দিবস উপলক্ষে একটি টুইট করেছিলেন, এবছরও একই কাজ তিনি করেছেন। দুটির ভাষা প্রায় একই, অন্তত স্পিরিটটি এক। আমি নরেন্দ্র মোদী এবার যে টুইটটি করেছেন বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে, সেটি আপনাদেরকে প্রথমে পড়ে শোনাই। On Vijay Diwas, we remember the brave soldiers whose courage and sacrifice ensured India had a historic victory in 1971. Their steadfast resolve and selfless service protected our nation and each a moment of pride in our history. This day stands as a salute to their valor and reminder of their unmatched spirit. Their heroism continues to inspire generations of Indians. বাংলাটি এরকম: বিজয় দিবসে আমরা সেই বীর সেনাদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগ 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের একটি মুহূর্ত তৈরি করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি সালাম এবং তাদের অতুলনীয় আত্মার স্মরণ করিয়ে দেয়। তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এখানে নরেন্দ্র মোদীর এই টুইটের ভাষাটা একেবারে যেটাকে বলা হয় এক ধরনের ছোট লুকে আছে। যেমন সেখানে তিনি উল্লেখ করেছেন আমাদের জাতিকে রক্ষা করেছে, কিন্তু ঐতিহাসিকভাবে সত্য এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশিদের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল সহযোগী বা মিত্রের। সেই ভূমিকায় তাদের অবদান ছিল অনেক। তাদের সৈন্যরা এখানে নিহত হয়েছেন এই যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে। এই সমস্ত বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে কখনোই কার্পণ্য ছিল না। কিন্তু এইভাবে বাংলাদেশের ঐশ্বর্যমণ্ডিত গর্বের সবচেয়ে বড় বিষয়টিকে যদি কেউ হাইজ্যাক করতে চায়, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটিকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। এটি খুবই সঙ্গত। আমরা এক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখেছি। যেমন গত বছরের প্রতিক্রিয়াগুলো আমাদের সামনে এসেছে। এ বছর এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, বিশেষ করে যাদের কাছে প্রতিক্রিয়া প্রত্যাশা করা হয়, তাদের কারো পক্ষ থেকে সেই অর্থে কোনো প্রতিক্রিয়া এখনও আমরা লক্ষ্য করিনি। তবে নিশ্চয়ই এ নিয়ে সরকার, বাংলাদেশের রাজনৈতিক দল এবং অন্যান্য যে দেশের পক্ষে যে প্ল্যাটফর্মগুলি আছে, তারা নিশ্চয়ই এ নিয়ে প্রতিবাদ করবেন। জাতি হিসেবে আমরা তেমনই প্রত্যাশা করি। বিশেষ করে সরকারের প্রতিক্রিয়াটি আমাদের জন্য খুবই জরুরি। গত বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা জবাব দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে পরে বাংলাদেশ প্রতিক্রিয়া জানাবে। কিন্তু সেই প্রতিক্রিয়াটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল কিনা এবং সেটি দেশের মানুষকে সন্তুষ্ট করতে পেরেছিল কিনা, এই প্রশ্নটি এখনও করে রাখলাম। যেমন গত বছরই আসিফ নজরুল, তিনি একজন দেশপ্রেমিক মানুষ বলেই আমরা বিবেচনা করতে পারি, তিনি স্পষ্ট বলেছিলেন, তিনি আমরা জানি বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা, ভারতের প্রধানমন্ত্রী বার্তার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছিলেন, তীব্র প্রতিবাদ করছি। 16ই ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। হাসনাত আবদুল্লাহ একজন তরুণ রাজনৈতিক নেতা, তিনিও খুব তীব্র ভাষায় সে সময় প্রতিবাদ করেছিলেন। রাজনৈতিক দলগুলোর নেতারাও সে সময় প্রতিবাদ করেছিল। এমনকি সিপিবির মতো সংগঠন, তারাও নরেন্দ্র মোদীর এই টুইটের প্রতিবাদ করেছিলেন। বিএনপি, জামাত ইসলামী, বাসদ, অন্যান্য আরও রাজনৈতিক দল, তারা যথাযথ প্রতিক্রিয়ায় বিষয় ব্যক্ত করেছে। এই বিতর্ক তো আজকে থেকে না, অনেক দিন থেকেই আছে। ভারতীয়রা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, তাদের সৈন্যরা যুদ্ধ করেছিল। ভারত আমাদের নিরীহ মানুষকে তাদের ভূমিতে আশ্রয় দিয়েছিল। অনেকেই বলেন এটি বিনা স্বার্থে ভারত করেনি। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল। সেই যুদ্ধে বাঙালি সেনা অফিসাররা কৃতিত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তৎকালীন সময়ে তাদের নিজ দেশ পাকিস্তানের পক্ষে। জেনারেল
জিয়াউর রহমান তৎকালীন তিনি জুনিয়র সেনা অফিসার, তিনি খেমকারণ যুদ্ধে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন এই পাক ভারত যুদ্ধে, যার কারণে জিয়াউর রহমানকে ভারতীয়রা কখনোই পছন্দ করেনি। এমনকি অভিযোগ এটা সত্য যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ বিশ্বাস করে জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তৎপরতা সীমাহীন। ফলে এগুলো আছে অনেক বিষয়। এই যে নরেন্দ্র মোদীর এই যে বাংলাদেশ বিরোধী টুইট, এটি নিয়ে নানা মানুষের নানা প্রতিক্রিয়া ছিল। এর মধ্যে পছন্দের দুই একটি প্রতিক্রিয়া আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই প্রতিক্রিয়া এ কারণে পড়ে শোনাচ্ছি যে আমাদের জাতিসত্তা এই সম্পর্কে ভারতীয়রা এবং বাংলাদেশের মধ্যে ভারতীয় দালালদের বোঝার প্রয়োজন আছে যে বাংলাদেশের মানুষের মন মানসিকতা কী। তারা বন্ধুর প্রতি কৃতজ্ঞ, সহযোগিতাকারীর প্রতি কৃতজ্ঞ, কিন্তু তারা দাসত্ব মানতে রাজি না। মোহাম্মদ মাহফুজুর রহমান নাম করে একজনের প্রতিক্রিয়া ছিল, 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে বাংলাদেশের জনগণের জানমালের অপূরণীয় ক্ষতির মাধ্যমে। সেখানে ভারতের সহযোগিতা ছিল, সেই সহযোগিতা না থাকলে দেশ স্বাধীন হতে আরও বেশি সময় লাগত। কিন্তু তাই বলে মোদি, প্রিয়াঙ্কা গান্ধী সহ আরও ভারতীয় আধিপত্যবাদীরা সাম্প্রতিক সময়ের উস্কানিমূলক বক্তব্য দিয়েই যাচ্ছে, অহেতুক বাংলাদেশকে চাচ্ছিল্য করে। ঠিক ভারতীয় আধিপত্যবাদ। এছাড়া যেমন একজন কূটনীতিক মিস্টার হুমায়ুন কবির, তিনি একজন সাবেক রাষ্ট্রদূত, তিনি একটা চমৎকার কথা বলেছিলেন ওই সময়। তিনি বলেন, নরেন্দ্র মোদীর এই মন্তব্য একটি প্রতিষ্ঠিত বয়ান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। এটার পিছনে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিও প্রভাব ফেলতে পারে, কারণ মোদী সরকার সব ক্ষেত্রে ভারতের একক কৃতিত্ব দেখাতে পছন্দ করে। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ শুরু করেছিল, তাতে ভারত সহায়তা করেছে। আমরা ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। ভারতেরও উচিত বাংলাদেশের অবদানকে যথাযথ মূল্যায়ন করা। তিনি ডিপ্লোম্যাট এবং ডিপ্লোম্যাটিকভাবেই তিনি জবাব দিয়েছেন। আরেকজন রাষ্ট্রদূত যিনি বর্তমানে কর্মরত, যিনি একজন সাংবাদিক এবং সিনিয়র সহকারী সচিবের মর্যাদায় তিনি মেক্সিকোতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন, নরেন্দ্র মোদীর এই ধরনের একতরফা একচ্ছত্র বাংলাদেশকে তাচ্ছিল্য করা মন্তব্যের বিপরীতে তিনি যেটি বলছেন, আমার অত্যন্ত এই মন্তব্যটি ভালো লেগেছে। সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা দেশটির নাম, কারো নাম উল্লেখ না করে এর প্রতিবাদ করেছেন। তিনি হচ্ছেন মুশফিকুল ফজল আনসারি, তিনি একজন সাংবাদিক এবং বর্তমানে রাষ্ট্রদূত। 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের দিন আমাদের বিজয় দিবস। এই বিজয় কেউ আমাদের কোনো সোনার থালায় উপঢৌকন হিসেবে এনে দেয়নি। আমাদের তা অর্জন করতে হয়েছে অসীম ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে। আমাদের মুক্তির সংগ্রামে বিশ্বের অনেক দেশ ও সংস্থা পাশে দাঁড়িয়েছে, সহায়তা করেছে, জুগিয়েছে সাহস ও শক্তি। প্রতিবেশী ভারত মিত্রবাহিনী গঠনের মাধ্যমে তা আমাদের সহযোগী ছিল এবং অসংখ্য শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে বাংলাদেশের বিজয়কে ছিনিয়ে নেওয়ার হিম্মত কারণেই লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় অন্য কোনো দেশের নিকট বর্গা দেয়া নয়, ফুল স্টপ। এভাবেই মুশফিকুল ফজল আনসারি তিনি এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নরেন্দ্র মোদীর এই বিষয়ে বাংলাদেশেও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ তিনি কড়া ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং পাশাপাশি অন্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তাছাড়া গত রোববার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ভারতে বসে শেখ হাসিনা যে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছে এবং বাংলাদেশের নির্বাচনে বানচাল করার যে অপচেষ্টা করছে সে ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে। এটিকে ভারত হজম করতে পারে না। ভারতের মস্তিষ্কের মধ্যে সবসময় গেঁথে থাকে যে তারা বাংলাদেশের প্রভু অথবা বড় দাদা, বাংলাদেশের প্রতি তারা অনুগ্রহ করে, বাংলাদেশ অনুগ্রহ না নিলে, দিতে রাজি না হলে বাংলাদেশ খারাপ। বিগত 15-16 বছর তারা একটা সরকারকে পেলে পুষে রেখেছে, যেটা তাদের পাঁচাটা, তাদের পদলেহী, তাদের দাসত্ব বরণ করে তারা ক্ষমতায় ছিল। কিন্তু বাংলাদেশের সামগ্রিক জনগণের মানসিক বাস্তবতা যে ধারে কাছেও না, এটি বুঝতে ভারতীয় ক্ষমতাধররা অক্ষম। সে কারণেই বারবার তারা বাংলাদেশকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, আন্ডারমাইন করেই তারা আচরণ করে থাকে। বাংলাদেশের এই ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা এবং একই সঙ্গে বাংলাদেশে নরেন্দ্র মোদীর এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া, এ কারণে বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আবার
ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে তারা তলব করেছিল। বুধবার দুপুরে এই তলব করা হয়। সেখানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এটি নিশ্চিত করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশি মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করেছে ভারত। অর্থাৎ ভারতীয় দূতাবাসের কার্যক্রম আমরা জানি বুধবারে বন্ধ ছিল ভারতীয় দূতাবাস অভিমুখী একটি কর্মসূচির কারণে। ওই বিজ্ঞপ্তিতে ভারত বলেছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে 17 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশ অবনতিতে ভারতের তীব্র উদ্বেগের কথা অভিহিত করেছে। বিশেষ করে কিছু চরমপন্থী উপাদানের কার্যকলাপের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যারা ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা পরিস্থিতি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। ভারতীয় হাই কমিশনার পক্ষ থেকে এই তলবের পরে তারা একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়। সেখানে তারা খুব স্পষ্টভাবে বলে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা স্বাধীনতা সংগ্রামের মূলে রয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক এবং জনগণের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তা আরও জোরদার করা হয়েছে। আমরা বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার পক্ষে এবং শান্তিপূর্ণ পরিবেশ, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমরা ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে আসছি। এই দুইটি শব্দ মতলবী। একটি হলো অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন। ভারতীয়দের কাছে এই প্রশ্ন আমরা করতেই পারি, বিগত যে 3টি নির্বাচনে আওয়ামী লীগকে আপনারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে যে উলঙ্গ সহযোগিতা করেছেন, বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কথা যে ভুলে গিয়েছিলেন, তখন অন্তর্ভুক্তি মূলক নির্বাচনের সংজ্ঞাটা কী ছিল, বিশ্বাসযোগ্য নির্বাচনের সংজ্ঞাগুলো কী ছিল? সেই নির্বাচন কি একটি অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছিল? সেই সরকারকে তো আপনারা পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। ফলে ভারতীয় কথাবার্তার মধ্যে এই জাতীয় শব্দ ব্যবহার, এটি একটি চরম মতলবী শব্দ, যেটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নিজস্ব কার্যপ্রক্রিয়ার উপরে হস্তক্ষেপের কুচেষ্টা বলেই আমরা বিবেচনা করতে পারি। মূলত গত বছর আগস্ট মাসে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। এই জন্য বাংলাদেশ দায়ী না। বাংলাদেশে একটি আন্দোলন হয়েছে, একটা স্বৈরাচারকে পতনের জন্য বাংলাদেশের মানুষ বুকের রক্ত দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এটি নিয়ে ভারতের একটি পার্টিকুলার রাজনৈতিক দলের প্রতি এতটা মোহ বাংলাদেশের মানুষ এটিকে স্বাভাবিকভাবে নিতে পারবে না। ভারতের প্রতিক্রিয়া হিসেবে তারা জরুরি চিকিৎসা সেবা, তাও খুব সীমিত, এটি বাদে সমস্ত ধরনের ভিসা দেওয়া বন্ধ করেছে। তাতে কি হয়েছে? তাতে ভারতের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, ভারতের হোটেল বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে, খাদ্য বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে, কলকাতা খাঁ করছে। বাংলাদেশের কতটুকু ক্ষতি হয়েছে? তার চেয়ে বেশি ক্ষতি ভারতীয় ব্যবসায়ী এবং তাদের চিকিৎসা খাতে বিরাট ধস নেমেছে, এটি বলাটাই সঙ্গত। তারা পেঁয়াজ পাঠাচ্ছে না। বাংলাদেশের মানুষ কি পেঁয়াজ না খেয়ে রয়েছে? তারা যে সমস্ত দ্রব্য তাদের কাছে আনা হতো, বাংলাদেশ এখন বিকল্প মার্কেট থেকে সেগুলো আনছে। ফলে বাংলাদেশ বরঞ্চ তাদের এই অসহযোগিতামূলক আচরণে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথ খুঁজে পাচ্ছে বলেই আমরা মনে করি। এর মধ্যে ভারত যেটি করেছে, তাদের ওখানে এ নিয়ে নিদারুণ বাজে ধরনের প্রতিক্রিয়া হয়েছে। যেমন আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলা হয়েছে, সেখানে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে। এ নিয়ে অবশ্য বাংলাদেশ দিল্লিকে তাদের কড়া প্রতিবাদ সেটি যথাযথভাবে জানিয়েছিল। হাসনাত আবদুল্লাহ একজন তরুণ নেতা, তিনি তীব্র ঝাঁঝালো বক্তৃতা করেছেন তার নিজের দেশের পক্ষে। তার দেশ যদি আক্রান্ত হয় তিনি অন্যের বিপক্ষে কথা বলেছেন। এটি হয়তো আরও যারা পরিপক্ক রাজনীতিবিদ তারা হয়তো এভাবে বলতেন না, কিন্তু হাসনাত আবদুল্লাহর এই কথাটি বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের এক ধরনের প্রতিক্রিয়া, এটি বিবেচনা করারও কিন্তু যথেষ্ট সুযোগ আছে। আপনি প্রতিদিন আমাকে লাঠিঝাঁটা মারতে চাবেন আর আমি আপনাকে প্রতিদিন ফুল নিয়ে শুভেচ্ছা জানাবো, এটি হয় না। এটি ভারতীয়দের বোঝা দরকার। এবং এই দেখেন, আমাদেরকে এত ক্ষতিগ্রস্ত করলেন, আমরা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলে আপনাদের আভিজাত্যে লাগে। আপনাদের হাসনাত আবদুল্লাহ একটা বক্তৃতা করেছে, তাতে আপনাদের কতখানি লাগে দেখুন। 7 সিস্টার বিচ্ছিন্নের হুমকি নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর কড়া প্রতিক্রিয়া। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য সিকিমকে বিচ্ছিন্ন করে দেওয়ার সাম্প্রতিক হুমকি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না। আপনার লাগে, আমাদের লাগে না?
আপনি যখন পার্বত্য চট্টগ্রামে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে সেখানের কথিত বিচ্ছিন্নতাবাদীদেরকে সহায়তা করেন, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন, বাংলাদেশে সন্ত্রাসীদেরকে প্রবেশ করিয়ে দিয়ে বাংলাদেশের পপুলার রাজনীতিবিদদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেন, তাদেরকে মদত দেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় খুনি শেখ হাসিনাকে আপনি আশ্রয় দেবেন, খুনির সহযোগীদেরকে আপনি আশ্রয় দেবেন, সেখানে তারা রাজনৈতিক দল খুলে বাংলাদেশ বিরোধী প্রচারণা করবে, বাংলাদেশের শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবে, আপনি উদাসীন থাকবেন অথবা তাদেরকে সুযোগ করে দেবেন। আমাদের প্রতিক্রিয়া হয় না? সামান্য হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যে আপনাদের এতটা প্রতিক্রিয়া হয়, তাহলে আমাদের প্রতিক্রিয়ার বিষয়টিও আপনাদেরকে ভাবতে হবে। তিনি এবার হুমকি দিচ্ছেন, শুনুন। ভারত একটি বিশাল পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ভুল মানসিকতা তৈরি হয়েছে, আমাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ হলে আমরা চুপ থাকবো না। আপনারা চুপ থাকবেন না আপনাদের বিরুদ্ধে আচরণ হলে, আমাদের বিরুদ্ধে আচরণ হলে আমাদেরকে চুপ থাকতে হবে এমনটি বলছেন কেন? আর এটি তো একটা চরম ছোটলোকি যে আপনি পারমাণবিক শক্তিধর, আপনি অর্থনীতিতে বিশ্বের চতুর্থ গুরুত্বপূর্ণ দেশ, আপনি বড়, আপনার গায়ের জোর আছে, তাই আপনি প্রতিবেশীকে যে কোনো ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে আচরণ করবেন, আপনার খেয়াল খুশি অনুযায়ী প্রতিবেশীকে চলতে বাধ্য করবেন, এমনটি মন মানসিকতা কোনো ধরনের প্রতিবেশী সুলভ আচরণ, বন্ধুসুলভ তো পরে, সৎ প্রতিবেশী সুলভ আচরণ, এটি যদি আপনারা বন্ধ না করেন, বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়াকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। স্বাধীনতা যুদ্ধে আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের সৈন্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনারা আমাদের লোকজনকে আশ্রয় দিয়েছেন, আপনারা নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। আমরা 100 বার জিজ্ঞাসা করলে 100 বারেই আপনাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তার অর্থ যথেচ্ছার এটি আমরা তো মেনে নিতে পারি না একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে। ধরুন আরেকটি উদাহরণ দিয়ে বোঝানো যায়, একটি অসহায় শিশুকে আপনি ডাস্টবিনে কুড়িয়ে পেলেন, পরিচয় গোত্রবিহীন এই শিশুটিকে এনে আপনি খাদ্য বাসস্থানের ব্যবস্থা করলেন, শিশুটিকে জানে বাঁচালেন, তাকে লেখাপড়া শিখালেন, এক পর্যায়ে সেই শিশু মেয়েটি বয়ঃপ্রাপ্ত হলো, যৌবনপ্রাপ্ত হলো, এখন আপনার সেই কাঠঠোকরা দৃষ্টি ওই মেয়েটির যৌবনের উপরে পড়ল এবং আপনি প্রতিনিয়ত সেই মেয়েটিকে ধর্ষণ করতে থাকলেন, তাকে ভোগ করতে থাকলেন। এটি সমাজের কোনো মানুষ কোনোভাবে কি মেনে নেবে? এই উদাহরণ দিলাম সহজভাবে বোঝার জন্য। আপনারা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন, আমরা কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আমাদের সাথে যথেচ্ছা ব্যবহার করবেন এটি আমরা মানতে রাজি নই। নরেন্দ্র মোদীর এই টুইট ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করছি এবং প্রত্যাশা করছি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর যথাযথ প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। সাধারণ নাগরিকরা তো করছেনই, সরকারের পক্ষ থেকে নিঃসন্দেহে এ বিষয়ে একটি জোরালো, কঠোর, উপযুক্ত বার্তা ভারতকে দেওয়া আবশ্যক। স্বাধীনতা প্রেমী, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন জনগণের পক্ষ থেকে এটি আমাদের দাবি। ধন্যবাদ।